আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে চলো আমরা কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। কি বলছে দেখো তো। জেরোফথ্যালমিয়া বলতে কি বোঝায়? এখন জেরোফথ্যালমিয়া হচ্ছে একটা রোগ, যেই রোগের কারণে আমাদের চোখে দেখার অসুবিধাটা হচ্ছে। রাতকানা যে রোগটা, এটা তো অবশ্যই তোমরা সবাই শুনছো। এখন রাতকানা রোগটা ভিটামিন এ এর অভাবে হয়, যেটার 7 থেকে 8টা স্টেজ আছে। মানে এই রোগটা সবার প্রথমে যখন তুমি এ সমৃদ্ধ খাবার খাইলা না, তখন তোমার রাতকানা রোগটা হবে। এখন রাতকানা মানে হচ্ছে রাতে দেখতে পায় না এরকম না, কিন্তু কথাটা হচ্ছে রাত বলতে আমরা কি বুঝি? অন্ধকার বা সূর্যের আলো যখন থাকে না, ঝাপসা আলোতে বা কম আলোতে তুমিও ঝাপসা দেখবা, মানে দেখতে পাবা না। এখন এই যে রাতকানা, এই পর্যায়টা যখন হচ্ছে তোমার আরো খারাপ দিকে যাইতে থাকবে, তখন এই জায়গার 4 থেকে 5 নাম্বার যে স্টেজটা, এইখানে আমরা বলবো হচ্ছে জেরোফথ্যালমিয়া। এরপরে আরো স্টেজ আছে, 7 থেকে 8 নাম্বার স্টেজে যখন যাব, তখন হচ্ছে তোমার কর্নিয়া মানে এত বেশি খারাপ হয়ে যায় যেখানে তোমার অস্ত্রোপচার করার প্রয়োজন হয়, এরকম পর্যায়ে চলে যায়। তাহলে সমস্যাটা হচ্ছে কি জন্য? আমাদের ভিটামিন এ এর অভাবে। এ জাতীয় খাবার, মনে করো তোমার ছোট মাছ, তারপরে রঙিন ফলমূল, শাকসবজি, এগুলো যদি তুমি খাদ্য হিসেবে গ্রহণ না করো, সেক্ষেত্রে তোমার রাতকানা রোগটা যখন 4র্থ থেকে 5ম পর্যায়ে চলে যাবে, তখন হচ্ছে আমাদের জেরোফথ্যালমিয়া হবে। কি বলছে দেখো তো, এর অভাবে চোখ ক্ষতিগ্রস্ত হয়ে জেরোফথ্যালমিয়া নামক রোগটা হয়। এখন চোখ ক্ষতিগ্রস্ত হইলে চোখে আমাদের দুই ধরনের কোষ থাকে, একটা হচ্ছে রড কোষ আর একটা হচ্ছে কোন কোষ। এই যে রড কোষটা যখন ক্ষতিগ্রস্ত হয়, তখন হচ্ছে আমরা এরকম ঝাপসা দেখা শুরু করি। যদি ভিটামিন এ এর অভাব পূরণ না হয়, তাহলে এই রাতকানা রোগটা আরো খারাপ পর্যায়ে যেতে থাকে। কি বলছে দেখো তো, এই রোগটার মাত্রা আর তীব্রতা বাড়তে থাকে, তার মানে হচ্ছে আরো ড্যামেজ হইতে থাকতেছে। জেরোফথ্যালমিয়ার 7 থেকে 8টা মাত্রা রয়েছে। মানে মোট স্টেজ কয়টা? এই যে 7 থেকে 8টা স্টেজ তোমার আছে, যেখানে সর্বনিম্ন মাত্রাটা হচ্ছে রাতকানা। মানে একদম শুরুতে প্রাথমিক পর্যায়ে আমরা দেখবো হচ্ছে রাতকানা সমস্যাটা হচ্ছে। তখনই যদি তুমি তোমার এর অভাবটা পূরণ না করো, যদি এ সমৃদ্ধ খাবার তুমি তবুও গ্রহণ না করো, তারপরে কি হবে দেখো তো, খারাপ হইতে হইতে তখন তোমার সংবেদী রড কোষগুলা ক্ষতিগ্রস্ত হবে এর অভাবে। স্বল্প আলোতে ভালো করে দেখতে পাবা না, চোখে ঝাপসা দেখা যায়। রোগটা বেড়ে গেলে কর্নিয়া ঘোলাটে হয়ে যায়। এই কর্নিয়া ঘোলাটে হইতে থাকলে তখন ওই পর্যায়টাকে আমরা বলবো হচ্ছে জেরোফথ্যালমিয়া। এটা কাদের বেশি হয় দেখো তো? 2 থেকে 5 বছর বয়সের শিশুদের মধ্যে এই রোগটা বেশি দেখা যায়। তাহলে আমরা বুঝতে পারলাম জেরোফথ্যালমিয়া কি জিনিস। ভিটামিন এ এর অভাবে হওয়া চোখের একটা সমস্যা। এরপরে কি বলছে, মানবদেহে রক্ত শূন্যতা কেন হয়? রক্ত শূন্যতা তার মানে রক্তের অভাব দেখা দিবে। এখন এটা বিভিন্ন কারণে হইতে পারে। রক্ত শূন্যতা কিন্তু বংশগত একটা ব্যাধিও হইতে পারে। মাঝে মাঝে বংশগত কিছু জিন যদি তোমার ভিতরে চলে আসে, তাহলেও কিন্তু তোমার রক্ত শূন্যতা হইতে পারে। এটা ছাড়াও এমনি নর্মালি কি জন্য হবে দেখো তো, বয়স আর লিঙ্গ ভেদে তোমার দেহে যতটুকু পরিমাণ রক্ত থাকা প্রয়োজন, ওইটা যদি না থাকে, তাহলে আমরা বলবো হচ্ছে রক্ত শূন্যতা হইছে। লোহিত রক্তকণিকায় উপস্থিত হিমোগ্লোবিনের ঘনত্ব স্বাভাবিকের তুলনায় অনেক কমে যায়। এখন রক্ত শূন্যতা বলতে আমরা মেইনলি হচ্ছে ওই লোহিত রক্তকণিকাটাই কমে যাওয়া বুঝি। রক্ত কিন্তু আবার তোমার 3 ধরনের কণিকা আছে। রক্ত ভিতরে তোমার 2টা উপাদান আছে। প্রথমে হচ্ছে তোমার রক্ত রস, আর হচ্ছে রক্ত কণিকা। এই কণিকার ভিতরে আবার 3টা উপাদান আছে, লোহিত, শ্বেত আর অনুচক্রিকা। এখন লোহিত যে কণিকাটা, ওই লোহিত কণিকাটার কমে গেলেই হচ্ছে আমরা মেইনলি রক্ত শূন্যতাটা বলি। লোহিত রক্তকণিকা লোহিত বা লাল কি জন্য হয়? হিমোগ্লোবিনের কারণে। হিমোগ্লোবিন হচ্ছে একটা রঞ্জক পদার্থ। এটা হচ্ছে একটা রঞ্জক পদার্থ, মানে হচ্ছে রং। এই রঞ্জক পদার্থটার জন্যই হচ্ছে রক্তকে লাল দেখা যায়। হিম শব্দের অর্থ হচ্ছে আয়রন, আর গ্লোবিন হচ্ছে একটা প্রোটিন। তাহলে হিমোগ্লোবিন যেখানে কি আছে? আয়রন আছে আর প্রোটিন আছে। এই 2টা মিলিত হয়ে আমাদের হিমোগ্লোবিন, যে রঞ্জক পদার্থটা, যেটা রক্তকে কি করতেছে? লাল বর্ণ দিচ্ছে। এখন খাদ্যের যে উপাদানগুলা, আমরা খাবারের সাথে অনেক উপাদান গ্রহণ করি, যেখানে ভিটামিন বা খনিজ লবণও আছে। খনিজ লবণের ভিতরে দেখো লৌহ বা আয়রন যেটা বলছে, তারপরে দেখো ফলিক অ্যাসিড, এটা হচ্ছে B9, আর ভিটামিন বি কমপ্লেক্স যেটা B12। এই যে উপাদানগুলা, এগুলা যদি তুমি খাদ্য হিসেবে গ্রহণ না করো, তোমার দেহে যদি এগুলার ঘাটতি দেখা দেয়, তখন কিন্তু রক্ত শূন্যতা হবে। মানে খাদ্যের উপরে কিন্তু নির্ভর করতেছে। এই খাবারগুলো যদি কম পরিমাণে খাও, সেক্ষেত্রে তোমার রক্ত শূন্যতা হইতে পারে। তারপরে হচ্ছে তুমি যদি ওই জেনেটিক্যালি ওই জিনটা পাও যে রক্তকণিকা উৎপন্ন করতে বাধা দেয়, ওই জিনটাও যদি পাও, সেক্ষেত্রেও তোমার রক্ত শূন্যতা হইতে পারে।
আবার দেখো কি কি বলছে, যদি কোনো অ্যাক্সিডেন্টের কারণে তোমার প্রচুর পরিমাণে রক্তপাত ঘটলো, তখন কিন্তু তোমার রক্ত শূন্যতা দেখা দিতে পারে। তখন আমরা বাইরে থেকে রক্ত সাপ্লাই দিব, তার আগ পর্যন্ত তো তোমার রক্ত শূন্যতাই তুমি ভুগতেছো। এরপরে কৃমির কারণে যদি তোমার অন্ত্রে অনেক বেশি কৃমি আক্রমণ হয়, সেক্ষেত্রে ওই যে আমরা কিন্তু কৃমিনাশক ঔষধ খাই, তার আগে কৃমি কিন্তু তোমার দেহের ওই পুষ্টিগুলা তোমার রক্তগুলাকে চুষে খেয়ে নিবে, যার জন্য কৃমি যদি অনেক বেশি পরিমাণে বেড়ে যায় তখনও কিন্তু আমরা রক্ত শূন্যতা দেখতে পাই। আবার হচ্ছে খাদ্যে পর্যাপ্ত পরিমাণ যদি লৌহ জাতীয় খাবার না খাও, লৌহের যদি অভাব হয়, কারণ কি দেখো হিমটার ভিতরে কি আছে, লৌহ বা আয়রন আছে। তাহলে এই যে লৌহটা বা লৌহের অভাব যদি হয় খাবারে, তখন কিন্তু ওই হিমোগ্লোবিন উৎপন্ন হইতে পারবে না বা লোহিত রক্তকণিকা উৎপন্ন হইতে পারবে না, তখন রক্ত শূন্যতা দেখা দিবে। তারপর অন্ত্রের সংক্রমণ থাকলে, অন্ত্রের সংক্রমণ বলতে ওই যে তোমার ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র, ওখানে কিন্তু বিভিন্ন ব্যাকটেরিয়া তারপরে অণুজীবগুলা বসবাস করে। মাঝে মাঝে কোরবানি ঈদের সময় যখন হচ্ছে ভুঁড়ি পরিষ্কার করবে, তখন একটু তাকায় দেখো যে ওইখানের ভিতরটাতে অন্তঃপ্রাচীরে কত পরিমাণে তোমার ছোট ছোট অণুজীবগুলা থাকতেছে। ওরা কি করে, ওরা কিন্তু উপকারী, ওরা তোমার খাদ্য পরিপাকে সাহায্য করে। কিন্তু যদি ওদের সংখ্যা অনেক বেশি বেড়ে যায়, তখন কিন্তু ওরা তোমার পুষ্টি উপাদানগুলো খেয়ে ফেলা শুরু করবে, তারপর হচ্ছে তোমার রক্তগুলা খেয়ে ফেলা শুরু করবে, যার জন্য তোমার রক্ত শূন্যতা দেখা দিতে পারে। তাহলে আর কি বলছে, আর আমাদের দেশে নারী ও শিশুদের ক্ষেত্রে রক্ত স্বল্পতা বা রক্ত শূন্যতা একটি সাধারণ রোগ। মানে এটা আমরা অনেক বেশি মানে ফেস করি, যারা হচ্ছে মানে এগুলার সমাধানের দায়িত্বে থাকে তাদের কাছে এই সমস্যাটা অনেক বেশি থাকে। তাহলে কারণগুলা কি কি, এই কারণগুলো আমরা এখানে পাইলাম। তাহলে মানবদেহের রক্ত শূন্যতা কেন হয়, এই কারণে হইতে পারে। তারপরে চলো মৌলবিপাক শক্তি বলতে কি বোঝায়। এখন এই যে দেখো মৌলবিপাক শক্তিটা, আমার কথা শুনো। তুমি মনে করো আজকে পুরা দিন বিশ্রাম নিবা, কোনো কাজ করবা না, এরকম তুমি সিদ্ধান্ত নিলা যে আমি আজকে আমার দেহের একটু শক্তিও খরচ করবো না, আমি আজকে পুরা দিন শুয়ে থাকবো। এখন তুমি যখন শুয়ে আসো, তুমি কি নিঃশ্বাস বন্ধ করে শুয়ে থাকো? নিঃশ্বাস প্রশ্বাস তো চলতেই থাকে, তার মানে তোমার ফুসফুসটা কাজ করতেছে, তোমার শ্বসন সম্পন্ন হচ্ছে। আবার যখন তুমি শুয়ে আসো, শুয়ে থাকলে কি তোমার পি পটি পায় না? পায় তো, শুয়ে থাকলেও তো আমাদের হিসি পায়। তাহলে এই যে তোমার কিডনিটাও কাজ করতেছে, রেচন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। তুমি যে বিশ্রাম নিচ্ছ, তুমি কি বলো যে হৃৎপিণ্ড তুমিও আমার সাথে বিশ্রাম নাও, তোমার পাম্প করার দরকার নেই, তুমিও একটু চুপ করে বসে থাকো, এরকম কি হয়? না তো, হৃৎপিণ্ডরও ওই অনবরত পাম্প করতেই থাকে। হৃৎপিণ্ড কিন্তু আমরা যখন মাতৃগর্ভে ছিলাম তখন থেকে শুরু করে তোমার মৃত্যুর 7 মিনিট পর পর্যন্ত সে পাম্প করতেই থাকবে। তাহলে দেখো এই যে অনবরত একটা প্রসেস, তুমি থেমে থাকলেও ওরা কিন্তু থেমে থাকে না। ওদের যে এই পেশিগুলার সংকোচন প্রসারণ হওয়া প্রয়োজন, ওইখানেও তো শক্তি লাগে। এই পেশিগুলা যে সংকুচিত প্রসারিত হবে, শক্তির তো প্রয়োজন। তাহলে তোমার মনে হচ্ছে যেন তুমি কোনো কাজ করতেছো না, কোনো শক্তি খরচ করতেছো না, কিন্তু ওই ভিতরের কাজগুলা করার জন্য বিশ্রামরত অবস্থায়ও তোমার দেহে কিছু পরিমাণ শক্তি খরচ হচ্ছে। ওইটাই হচ্ছে আমাদের মৌলবিপাক শক্তি। যেই শক্তিটুকু খরচ হচ্ছে এটাকে আমরা কি বলবো, মৌলবিপাক শক্তি বলবো। মাংসপেশি যত বেশি সংকুচিত এবং প্রসারিত হয়, শক্তি তত বেশি খরচ হয়। মৌলবিপাক শক্তির অভাবে পেশিগুলোর সংকোচন প্রসারণ বাধাগ্রস্ত হয়, ফলে মানুষের হৃৎপিণ্ড এবং ফুসফুস অকেজো হয়ে পড়ে এবং মানুষের মৃত্যুও ঘটতে পারে। তাহলে ওই ভেতরের কাজগুলা করার জন্য যে শক্তিটা, ওইটাই হচ্ছে আমাদের মৌলবিপাক শক্তি। কি কি কাজ? তোমার রেচনের কাজগুলা করতে পারে, শ্বাস প্রশ্বাস, তারপরে তোমার অন্ননালী, খাবার খেয়ে তারপরে হচ্ছে খাবারগুলা পরিপাক করার জন্য তো অনেক কাজ করা লাগে। ওখানে পেশিগুলা পেরিস্টালসিস পদ্ধতিতে সংকোচন প্রসারিত হয়, মানে সংকুচিত প্রসারিত হয়। তাহলে এই যে কাজগুলা করার জন্য তার শক্তি লাগবে ভিতরের অর্গানগুলার, ওইটাই হচ্ছে মৌলবিপাক শক্তি। এরপরে কি বলছে দেখো তো, বিএমআই এবং বিএমআর এর মধ্যে পার্থক্য জিজ্ঞেস করছে। প্রথম পার্থক্যটা হচ্ছে ওদের যে পূর্ণরূপটা, বিএমআই হচ্ছে বডি ম্যাস ইন্ডেক্স আর বিএমআর হচ্ছে ব্যাসাল মেটাবলিক রেট। এখন এই পূর্ণরূপটাকেই যদি তুমি বাংলা করো তাহলেই বুঝতে পারবা যে কোনটার কাজ কি। বিএমআই কি করে, তোমার দেহের গড়ন এবং চর্বির একটা সূচক নির্দেশ করে। মানে চর্বির সূচক বলতে গেলে তোমার দেহে কতটুকু পরিমাণ চর্বি আছে, তুমি কতটা স্থূল, ওইটা হচ্ছে আমাদের এই কাজটা হচ্ছে বিএমআই করে। তোমার স্থূলতার পরিমাণ নির্ণয় করে বা স্থূলতার একটা মানদণ্ড, তুমি মোটা হওয়ার কোন পর্যায়ে আসো, বা তুমি কি আদর্শ স্বাস্থ্যের একটা গড়নে আসো, নাকি তুমি মোটা হওয়ার প্রথম ধাপে আসো, নাকি মোটা হওয়ার দ্বিতীয় ধাপে, নাকি অতিরিক্ত মোটা। এই যে জিনিসটা আমরা বের করতে পারি, স্থূলতার পরিমাণটা কিভাবে বের করতে পারি, বিএমআই দ্বারা। আর বিএমআর যেটা, সেটা হচ্ছে তুমি পূর্ণ বিশ্রামরত অবস্থায় আসো। ওই যে একটু আগে বললাম, তুমি সিদ্ধান্ত নিছো আজকে পুরা দিন কোনো কাজ করবা না, তোমার দেহের সব শক্তিগুলো তুমি জমা করে রেখে দিবা। পূর্ণ বিশ্রামরত অবস্থায়ও দেহের ভিতরে যে শক্তিগুলো খরচ হইলো, ওইটার একটা
মানে রেট বের করে দেয় আমাদেরকে। পূর্ণ বিশ্রামরত অবস্থায় তোমার কতটুকু পরিমাণ শক্তি বা ক্যালোরি গ্রহণ করা প্রয়োজন, ওই ক্যালোরিটা হচ্ছে বের করে দিচ্ছে আমাদেরকে। এটা কে করে? বিএমআর করে। বিএমআর তোমার ক্যালোরির চাহিদাটা, তোমার কতটুকু পরিমাণ ক্যালোরি খাওয়া লাগবে। এখন বিশ্রামরত অবস্থায় তুমি যখন ওই রেঞ্জটা পাচ্ছ, এরপরে আরেকটা চার্ট আছে যেখানে তোমাকে জিজ্ঞেস করা হয় যে তুমি কি প্রতিদিন সপ্তাহে 2 দিন খেলাধুলা করো, নাকি সপ্তাহে প্রতিদিন খেলাধুলা করো, তুমি কি অতিরিক্ত পরিশ্রম করো, নাকি অনেক বেশি অলস জীবনযাপন করো। সেই অনুযায়ী আমরা কিন্তু এই ক্যালোরির হিসাবটা করতে পারি যে তোমার কতটুকু পরিমাণ ক্যালোরি গ্রহণ করা প্রয়োজন। এটার হিসাব আমরা করি হচ্ছে বিএমআর দিয়ে। তাহলে বিএমআই হচ্ছে তুমি কতটুকু মোটা, মানে তোমার স্থূলতার পরিমাণ, আর বিএমআর হচ্ছে তোমার কতটুকু পরিমাণ খাদ্য ক্যালোরি গ্রহণ করা প্রয়োজন। তাহলে আশা করি বুঝাইতে পারছি। এবার এই জায়গাটায় দেখো, বিএমআই আমি যখন বললাম যে কি হয়, তুমি কতটুকু মানে স্থূল, এটার পরিমাণ যখন তুমি বের করতে যাচ্ছ, ওইখানে আমাদের একটা রেঞ্জ আছে, যে রেঞ্জের ভিতর তোমার মানটা আসলে আমরা বুঝতে পারি কি হয়। এখানে তোমার উপরে হচ্ছে তোমার যে ওজনটা, ওজন দেই আমরা উপরে, আর নিচে হচ্ছে তোমার উচ্চতাটা মিটারে নিয়ে তারপরে আবার বর্গ করি। এইভাবে করলে আমরা যে মানটা পাই, ওই মানটা কোন রেঞ্জের ভিতর আসছে, ওই রেঞ্জের ভিতর মান দেখে হচ্ছে আমরা বুঝতে পারি যে তুমি স্থূলতার কোন পর্যায়টাতে আসো। তাহলে প্রশ্নটা হচ্ছে 30 বা 40-এর উপরে যদি বিএমআই আসে, তাহলে মানবদেহের জন্য এটা ক্ষতিকর। কেন ক্ষতিকর? বিএমআই হচ্ছে মানবদেহের গড়ন ও চর্বির একটি সূচক নির্দেশক। এর মান যদি 30 বা 40-এর উপরে হয়, তাহলে কি হবে দেখো তো। সুস্বাস্থ্যের জন্য তোমার রেঞ্জটা 18.5 থেকে 24.4-এর ভিতর থাকা লাগবে। এক্ষেত্রে 30 থেকে 34.9-এ যদি যাও, তখন আমরা ওইটাকে মোটা হওয়ার প্রথম স্তর বলি। মানে তুমি আদর্শ স্তর থেকে আরেকটু যখন বাড়তে থাকবে, তখন আমরা হচ্ছে মোটা হওয়ার প্রথম স্তর, দ্বিতীয় স্তর, এভাবে করে ওই রেঞ্জ অনুযায়ী বাড়তে থাকে। তাহলে 35 থেকে 39.9-এ যদি যাও, মোটা হওয়ার দ্বিতীয় স্তর, এবং 40-এর উপরে যদি যাও, সেক্ষেত্রে হচ্ছে অতিরিক্ত মোটা আমরা যেটাকে বলি। অতিরিক্ত মোটা হইলে কিন্তু এটা তোমার শরীরের জন্য অনেক ক্ষতিকর, কারণ তুমি তোমার দৈনন্দিন কাজকামগুলো করতে পারবে না। তুমি একটু হাঁটাচলা করলেই হচ্ছে অনেক বেশি হাঁপায় যাবা। সেক্ষেত্রে এটা কিন্তু তোমার জন্যই, তোমার এই ওজনটাই তোমার জন্য দেখবা অনেক বেশি ক্ষতির কারণ হচ্ছে। তুমি নিজেই বুঝতে পারবা যে তুমি তোমার দৈনন্দিন কাজকর্মগুলো করতে পারতেছো না ঠিক মতো। তাহলে এই অবস্থায় বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। এখন ওজন যদি অনেক বেশি বেড়ে যায়, এটা কিন্তু মৃত্যু ঝুঁকিও মানে ডেকে আনতে পারে, মানে মৃত্যুর সম্ভাবনাও কিন্তু থাকতে পারে। অনেক বেশি মোটা হইলেও কিন্তু এটা ভালো না। তাহলে 30 বা 40 এর উপরে, তার মানে তুমি বুঝতে পারতেছো অনেক বেশি স্থূল বুঝাচ্ছে। তাহলে এই জায়গাটায় কি হবে, তোমার হচ্ছে মানবদেহের জন্য ক্ষতিকর। কি জন্য? কারণ এত বেশি মোটার কারণে তুমি হচ্ছে তোমার দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটবে, তোমার ভেতরের কাজকর্মগুলোতেও ব্যাঘাত ঘটবে, তারপরে দেখবা হচ্ছে তুমি মৃত্যুর পথযাত্রী হয়ে যাচ্ছ। বিএমআই জানার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। আচ্ছা, কেন জানবো? তুমি কতটুকু স্থূল, এটা যদি তুমি জানতে পারো, তাহলে তুমি বুঝতে পারবা যে তুমি কোন রেঞ্জের ভিতর আসো। তুমি আদর্শ রেঞ্জের ভিতর থাকলে তো ঠিক আছে, পারফেক্ট, তুমি যেভাবে খাওয়া দাওয়া করতেছো ওইভাবেই করতে পারবা। যদি তুমি মোটা হওয়ার প্রথম স্তরে, দ্বিতীয় স্তরে থাকো, সেক্ষেত্রে তুমি বুঝতে পারবা যে তোমার মানে খাদ্যের যেই চার্টটা তুমি চালাচ্ছ, মানে যেভাবে তুমি জীবনযাপন করতেছো ওটা হচ্ছে না। সেক্ষেত্রে দেখো আমাদের কি কি লাগে বিএমআই বের করার জন্য। উপরে হচ্ছে তোমার কেজি লাগে, ওজন কেজিতে লাগে, আর নিচে হচ্ছে উচ্চতা মিটার স্কোয়ারে লাগে। এখন তুমি দেখো, তুমি যদি প্রাপ্তবয়স্ক হও, তুমি কি আর লম্বা হবা না তো। তাহলে উচ্চতাটা এই জায়গায় ফিক্সড রেখে তোমার ওজনটাকে কমাইতে হবে। এরকম করে আমরা বুঝতে পারবো। আবার যদি তুমি উঠতি বয়সের একটা মানে মানুষ হও, তোমার বয়স যদি কম থাকে, সেক্ষেত্রে তোমার লম্বা হওয়ার চান্স এখনো আছে। সেক্ষেত্রে তুমি তোমার উচ্চতাটাকে কতটুকু মানে বাড়বে, তা সেই অনুযায়ী তোমার ওজনটা কতটুকু কমাইলে তোমার এই বডি মাস ইন্ডেক্সটা বা স্থূলতার যে পরিমাণটা, এটা তুমি আদর্শ রেঞ্জের ভিতর আনতে পারবা। এটা কিন্তু আমরা বের করতে পারি। তাহলে কি বলছে, জানার প্রয়োজনীয়তা কি? এখন এটা জানার অবশ্যই প্রয়োজনীয়তা আছে যে তুমি কতটুকু স্থূল বা কতটুকু মোটা, তোমার হচ্ছে খাদ্যাভ্যাসের কিরকম পরিবর্তন করা লাগবে, ওইটার উপর এটা এফেক্ট ফেলতেছে। তাহলে বিএমআই থেকে উচ্চতা অনুসারে আমাদের দেহের ওজন ঠিক কিনা এটা জানা যায়। আমাদের দেহের কোন অংশে কতটা চর্বি রয়েছে এই মানের মাধ্যমে জানা যায়। এছাড়া বিএমআই এর মানের মাধ্যমে আমাদের দেহের জন্য সঠিক খাদ্য গ্রহণ, ব্যায়াম করার প্রয়োজনীয়তা সম্পর্কে জানা যায়।
তাহলে তুমি যদি একটা সুস্থ ফিটনেস মানে স্ট্রাকচার চাও বা সুস্থ জীবনযাপন করতে চাও, সেক্ষেত্রে অবশ্যই এই বিএমআইটা জানা তোমার জন্য প্রয়োজন। এটার কারণে কিন্তু আমরা আমাদের কিভাবে খাদ্যাভ্যাস পরিবর্তন করা লাগবে, মানে কতটুকু ওজন আর একটু কমানো লাগবে, এই সব কিছু কিন্তু আমরা নির্ণয় করতে পারতেছি বিএমআই এর মাধ্যমে। পরিশ্রমের পাশাপাশি বিশ্রামও প্রয়োজন। কেন? স্বাভাবিক একটা কথা, তুমি সারাদিন পরিশ্রম করতে থাকবা, বিশ্রাম করবা না, তাহলে তো তোমার বডি, যেটা আমাদের বডি তো একটা কি বলবো, ভিতরে মেশিনের মতো। মেশিন সারাদিন চালাতে থাকলে ওর একটা রেস্ট করানোর প্রয়োজন আছে না? অবশ্যই প্রয়োজন আছে। তাহলে সুস্থ সবল জীবনযাপন করার জন্য প্রতিদিন তোমার ব্যায়াম করা যেমন দরকারি, প্রতিদিন যেমন তোমার কাজ করা দরকার, অবশ্যই পরিশ্রম আমাদের দুই ধরনের আছে। শারীরিক পরিশ্রমও হইতে পারে, মানসিক পরিশ্রমও হইতে পারে। কেউ যদি কোনো একটা কাজ অনেক বেশি মেন্টাল প্রেশার দিয়ে করতে থাকে, সেক্ষেত্রে তার কায়িক পরিশ্রম কম হচ্ছে কিন্তু মানসিক প্রেশারটা তো পাচ্ছে, সেক্ষেত্রে তার ব্রেইনটাকেও আবার রেস্ট করানো প্রয়োজন। তাহলে মনে করো মানে অনেক বেশি কাজ করার পরে বা ব্যায়াম করার পরে কিছুক্ষণ হচ্ছে শুয়ে থাকা, ঘুমানো, বিশ্রাম নেওয়া, এই কাজটা করলে কি হবে, তোমার বডিটা আবার চার্জ হবে, তুমি পুনরায় কাজ করার জন্য আরো সুন্দর করে মানে শক্তি, এনার্জি গেইন করতে পারবা। তাহলে এই যে বডিটা যদি একটা মেশিন হয়, ওই মেশিনটাকে একটু রেস্ট দেওয়া প্রয়োজন, যাতে করে তুমি রিচার্জ হওয়ার পরে আবার ওই তোমার দৈনন্দিন কাজগুলো সুন্দরভাবে করতে পারো। তাহলে পরিশ্রম অবশ্যই দরকারি, কারণ পরিশ্রমের কারণেই হচ্ছে তোমার ব্লাড সার্কুলেশনগুলো ঠিক থাকে। কারণ মানে পরিশ্রম করলে বা চর্চা করলেই তো কোনো একটা কাজে আমরা পারফেক্ট হইতে পারি, তাই না? তাহলে পরিশ্রম যেমন দরকারি, তার পাশাপাশি তোমার বিশ্রামটাও দরকারি, কারণ বিশ্রাম না করলে তুমি আরো অসুস্থ হয়ে যাবা। বিশ্রাম করলে তোমার মানে শরীরটা চার্জ হবে, তোমার কাজটা আরো সুন্দর হবে, ওই শক্তিগুলা আবার হচ্ছে তুমি পুনরায় মানে দেহ থেকে কাজ করার জন্য এটা কাজে লাগাইতে পারবা। মানে ভিতরে শক্তি তো আছে, খাবার খাইলে তো শক্তি উৎপন্ন হয়, ওটা তৈরি হওয়ার জন্য তো কিছুটা সময় দেওয়া লাগবে। বিশ্রাম করার মাধ্যমে আমরা আবার চার্জ হয়ে আবার শক্তি, আবার কাজগুলো করতে পারবো। এরপরে কি বলছে দেখো তো, ফরমালিন দেওয়া মাছ খাওয়া উচিত নয় কেন? রুই মাছে ফরমালিন ব্যবহার ক্ষতিকর কেন? একই কথা। আবার খাদ্যের রাসায়নিক পদার্থ ব্যবহার কতটা নিরাপদ? দুইটা কিন্তু একই কথা। এই যে দেখো এখানে প্রশ্নটা, এই যে প্রশ্নগুলা একই কথা। চলো আমরা বলি কি বলছে এখানে, ফরমালিন কেন ব্যবহার করা উচিত নয়। কারণ হচ্ছে ফরমালিন একটা বিষাক্ত রাসায়নিক পদার্থ। এখন আমি বলেই দিছি এটা বিষাক্ত, তোমার এটা ব্যবহার করার তো আর প্রশ্ন মাথায় আসারও কথা না। বিষাক্ত একটা রাসায়নিক পদার্থ, যেটা কি করে, পচে যাবে এরকম খাদ্যগুলাকে পচনের হাত থেকে রক্ষা করে, মানে পচনশীলতা কমায়, মানে খাবারটাকে আগের মতো রাখার চেষ্টা করে। কিন্তু তুমি যে ওখানে বিষাক্ত পদার্থটা দিচ্ছ, ওই বিষাক্ত পদার্থের ভিতরে বা বিষাক্ত পানিটা ভিতরে যখন মাছটাকে চুবায় রাখতেছো, ওই মাছটা পুঁজবে না, ঠিক আছে, কিন্তু ওই পানিগুলো যে মাছের কোষের ভিতর ঢুকলো, মাছের প্রতিটা কোষের ভিতর কিন্তু ওই বিষাক্ত উপাদানটা চলে গেল। এখন তুমি যখন ওটা খাবার হিসেবে গ্রহণ করবা, তুমি যখন বাজার থেকে কিনে আনলা, ওটা তুমি অবশ্যই ধুবা, কেটে তারপরে হচ্ছে পরিষ্কার পানিতে ধুবা। তবুও কিন্তু ওই উপাদানগুলো এত সহজে চলে যায় না, কারণ ওই যে অনেক দিন হচ্ছে তারা ওই ফরমালিনের ভিতর ডুবায় রাখে মাছগুলাকে, সেক্ষেত্রে ওই মাছের প্রতিটা কোষের ভিতরে হচ্ছে তোমার বিষাক্ত উপাদানগুলো চলে যায়। তাহলে খাদ্য হিসেবে যখন তুমি এটা গ্রহণ করতেছো, এটা কিন্তু আমাদের ক্যান্সার কোষ সৃষ্টি, মানে ক্যান্সার তৈরি করার জন্য দায়ী হইতে পারে এই ফরমালিনগুলা। তাহলে অবশ্যই আমরা নিরাপদ জীবনযাপনের জন্য বা আমাদের ফ্যামিলি মেম্বার্সদের নিরাপত্তার কথা চিন্তা করে কখনোই হচ্ছে ফরমালিন দেওয়া খাবার হচ্ছে ক্রয় করব না। এখন তুমি জানো না অসাধু ব্যবসায়ীরা কোনটাতে ফরমালিন দিয়ে রাখছে, কোনটাতে দিয়ে রাখে না। এখন খাবার যে পচে যাবে, পচে গেলে তো এটা আরেকটা সমস্যা। দেখো যারা হচ্ছে এই ব্যবসাগুলো করতেছে, পচনশীল উপাদানগুলা যারা বিক্রি কেনাবেচা করতেছে, তাদের জন্য তো আবার ক্ষতিকর। এখন তুমি যদি পচনের হাত থেকে রক্ষা করতে চাও, সেক্ষেত্রে কিছু পচন রোধক উপাদান আছে, যেগুলো হচ্ছে মানে হু কর্তৃক এটা হচ্ছে অনুমোদিত, যে হ্যাঁ তুমি এই উপাদানগুলো ব্যবহার করতে পারবা, যেগুলো খাবারকে পচনের হাত থেকে রক্ষা করে। কিন্তু কিছু উপাদান আছে বিষাক্ত, ওগুলা ব্যবহার করা যাবে না। চলো আমরা একটু এখানে পড়ি কি বলছে দেখো তো। এক প্রকার বিষাক্ত রাসায়নিক পদার্থ যেটা পচনের হাত থেকে রক্ষা করবে, খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয়। এখন এই যে ফরমালিনে মাছ ডুবানো হলে ফরমালিন মাছের কোষের সাথে যৌগ তৈরি করে, মাছ ধোয়া হলেও ওই যে ফরমালিনটা ওটা হচ্ছে যায় না। এখন এইটা রান্না করার পরেও থেকে যায়, রান্না করলে কিন্তু অনেক তাপে আমরা এটারে মানে উত্তপ্ত করি, তবুও যায় না এই পদার্থটা, এত ক্ষতিকর। ভাবো একটু কত খারাপ জিনিস, মানে যারা এই জেনে বুঝে ফরমালিনটা ব্যবহার করে। অবশ্যই অন্যের ক্ষতি করার জন্য তোমাকে একদিন কৈফিয়ত দেওয়াই লাগবে, হয়তো পৃথিবীতে না, পরে।
তাহলে এই যে জটিল যে রোগ, এই বিষাক্ত পদার্থগুলো তোমার দেহের ভিতরে যাওয়ার ফলে যে জটিল অনেক রোগ সৃষ্টি করে, ক্যান্সারের মতো রোগও সৃষ্টি করতে পারে। এজন্য ফরমালিন দেওয়া মাছ খাওয়া উচিত নয়। কেউই জেনে বুঝে ফরমালিন দেওয়া মাছ খাবে না, বাধ্য হয়ে খায়। আমি জেনে কখনো কিনবো যে এই মাছটা ফরমালিন দেওয়া, দেন আমাকে এটা দেন। তারপরে বলছি যে খাদ্য সংরক্ষণে রাসায়নিক পদার্থের ব্যবহার কতটা নিরাপদ। ওই যে নিরাপদ না, যেটা ক্ষতিকর ওইটা হচ্ছে নিরাপদ না, কিন্তু কিছু উপাদান আছে অনুমোদিত, সেগুলো আমরা একটু জানি। চলো, এই যে কি বলছে, খাদ্যের গুণাগুণ, গ্রহণযোগ্যতা এবং খাদ্যমান অটুট রাখার জন্য আমরা হচ্ছে এই খাদ্য সংরক্ষক ব্যবহার করি। খাদ্য সংরক্ষণে এমন একটা প্রক্রিয়া যেখানে হচ্ছে তোমার পচন রোধ করে, এই গুণগত মান ঠিক রাখে, গ্রহণযোগ্যতা আর খাদ্যমান অটুট রাখে। এখন স্বাস্থ্যসম্মত অনুমোদিত রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় তাহলে হচ্ছে ভালো, কিন্তু ক্ষতিকর পদার্থগুলো ব্যবহার করলে হচ্ছে ওটা তো ক্ষতিকর। সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড অথবা খাবার লবণ। খাবার লবণ দিয়ে হচ্ছে তোমার সমুদ্র উপকূলে দেখবা শুটকি মাছগুলাকে রোদে শুকায়, রোদে শুকাইলে ওই মাছটার ভিতর কিন্তু মানে সূর্যের আলোর যে একটা শক্তি, ভিটামিন ডি কিন্তু অনেক বেশি পাওয়া যায়। আবার হচ্ছে লবণ দিয়ে অনেকগুলা মাছ সংরক্ষণ করতে আমরা দেখি, আবার আচার তৈরি করে, মোরব্বা তৈরি করে আমরা আম সংরক্ষণ করতে দেখি। এরকম বিভিন্ন জিনিস দিয়ে আমরা খাদ্য সংরক্ষণ দেখি, যেগুলো হচ্ছে ভালো, কারণ খাবার লবণ তো খারাপ কিছু না। সোডিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম অ্যাপারনেট, তারপরে সালফার ডাইঅক্সাইড অথবা বাইসালফেট, সোডিয়াম বেনজয়েট, সরবেট, এগুলা হচ্ছে ভালো পদার্থ বা যেগুলো হচ্ছে অনুমোদিত। মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক আমাদেরকে বলছে যে ঠিক আছে এগুলো ব্যবহার করা যাবে, কারণ খাবার যদি সব পচে যায় সেক্ষেত্রে তো একটা রাষ্ট্রের যেই খাদ্য মজুত রাখার যে মানে কোষটা, ওরা তো হচ্ছে মানে ক্ষতিগ্রস্ত হবে না, খাদ্যের অভাব দেখা দিবে। এজন্য সংরক্ষণ করা তো অবশ্যই দরকারি, কিন্তু এই অনুমোদিত জিনিসগুলা দিয়ে সংরক্ষণ করতে হবে, কোনো ক্ষতিকর ফরমালিন দিয়ে সংরক্ষণ করা যাবে না। তারপরে অনুমোদিতভাবে ব্যবহার করা হয় এগুলা, কিন্তু স্বাস্থ্য ঝুঁকির কারণে ক্ষতিকারক ফরমালিন এবং বিভিন্ন রকমের রঞ্জক পদার্থ কখনোই খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার করা যাবে না। এই কথাটাই, ফরমালিন ব্যবহার করা যাবে না, ক্ষতিকরগুলো ব্যবহার করা যাবে না, যেগুলো এখানে ব্যবহার করতে বলছে ভালো যেগুলা ওগুলা ব্যবহার করা যাবে, কারণ খাদ্য সংরক্ষণ করা তো খারাপ কিছু না, ভালো কাজ। খাদ্যে ফরমালিনের ব্যবহার ক্ষতিকর কেন? কি রে ভাই, একরকম কথা এতবার কেন? ফরমালিন ক্ষতিকর, তো ক্ষতিকর কেন আবার জিজ্ঞেস করার কি আছে? দেখো, খাদ্যদ্রব্যে ফরমালিন ব্যবহার স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। অ্যালডিহাইডের 6 থেকে 10% জলীয় দ্রবণ, মানে হচ্ছে পানি মিক্স করবা, একটা দ্রবণ তৈরি করবা, এটা হচ্ছে ফরমালিন। এখন যারা এই ফরমালিনটা ব্যবহার করে, মনে করো সে হাত দিয়ে পানিটাকে গুললো ফরমালিন দিয়ে, ওর হাতেও কিন্তু ক্ষতি হয়। তারপরে হচ্ছে যারা খাচ্ছে তাদেরও তো ক্ষতি হয়, তাদের তো একদম ভিতরে চলে যাচ্ছে। এখন ফরমালিন মানব শরীরের জন্য হুমকি স্বরূপ। ফরমালিনে ডুবানো মাছ, ফল, অন্যান্য খাদ্যদ্রব্য পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে না, এজন্য কয়েকদিন অনেক টাটকা থাকে। ওয়াও, এত টাটকা সবজি! তাহলে তুমি এটা কিনে বাসায় নিয়ে গেলা, যে বিক্রি করতেছে সেও তোমাকে বলবে না যে সে ফরমালিন দিয়ে টাটকা করে রাখছে, সে বলবে জি আপা আজকেই আনছি, আজকে সকালেই হচ্ছে পাইকারি ওখান থেকে আসছে, একদম টাটকা। তারপর তুমি বাসায় নিয়ে গেলা, টাটকা মনে করে খাইলা, তুমি তোমার সন্তানদেরকেও খাওয়াইলা, মানে ফ্যামিলি মেম্বার্সদেরকেও খাওয়াইলা, কিন্তু চলে গেল ফরমালিন তোমার পেটের ভিতর। তাহলে এই যে ফরমালিন বিষাক্ত যে উপাদানটা, এখন গবেষণা থেকে কি দেখা গেছে, ফরমালিন গাছের কোষে যৌগ তৈরি করে কি বলছে এটা, ওইটা তো গাছের হবে না, এটা তো মাছের হবে। ফরমালিন কি করে, মাছের কোষের ভিতর যে মাছ হচ্ছে ওখানে ডুবানো থাকে, ওই মাছের কোষে যৌগ তৈরি করে, ওটা ধুইলেও যায় না, রান্না করলেও যায় না ওই যৌগটা, তারপরে খাবারের সাথে তোমার পেটে চলে যাচ্ছে। ওই বিষাক্ত উপাদান যেহেতু তুমি খাদ্য হিসেবে গ্রহণ করতেছো, যেটার উপসর্গ হিসেবে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি, জটিল রোগ আমরা দেখতে পাবো, একদম শেষে হচ্ছে যায় ওটা তোমার ক্যান্সার তৈরি করতে পারে। তাহলে অবশ্যই ক্ষতিকর। কেন ক্ষতিকর জিজ্ঞেস করছে, বুঝাই যাচ্ছে কেন ক্ষতিকর, কারণ এটা হচ্ছে আমাদের দেহ থেকে, মানে একবার ব্যবহার করলে ওইখান থেকে আর মানে ওইটার ক্ষতি থেকে আমরা আর বের হইতে পারবো না। সহজ কথাবার্তা, দৈনন্দিন জীবনে তুমি এগুলা দেখতেই পাইতেছো। এখন এই যে বায়োলজির জিনিসগুলো আমরা হচ্ছে আমাদের জীবনের সাথে রিলেট করতে পারি, তাহলে যেগুলা জানলা ওই অনুযায়ী হচ্ছে আমল করবা। যা যা খাইতে বলে, মানে বায়োলজিতে যা যে পুষ্টিগুলো তোমার দরকার ওগুলা গ্রহণ করবা।
যে উপাদানগুলো বর্জন করতে বলতেছে অবশ্যই বর্জন করবা, তাহলে আমরা সুন্দর একটা জীবনযাপন করতে পারবো। স্বাস্থ্যই সকল সুখের মূল। অবশ্যই সুস্থ থাকলে তোমার সবকিছুই ভালো লাগবে, পৃথিবীর সবকিছুই দেখবা তখন সুন্দর। তাহলে আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি, সহজ কথাবার্তা, এগুলো পরীক্ষার হলে এত আহামরি কোনো কঠিন কিছু হবে না, লিখতে পারবা যতটুকু বলছি, মাথায় অতটুকু থাকলেই হচ্ছে, কিছু একটা লিখে দেওয়া দিয়ে আসা যাবে, তাই না? তাহলে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।